সকল ভাই বোনেরা, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনারা এই রোজার দিনে আমাদের আমানতের টাকা তোলার জন্য যে একত্রিত হয়েছেন, এই জন্য হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছিলাম, আপনারা জানেন যে গত 5ই মার্চ আমরা একটা আন্দোলন করেছিলাম। যে আন্দোলনে আমাদের দাবি ছিল, যেটা আপনারা সবাই জানেন, যে হেয়ার কাট নামক কোনো কালো আইন থাকবে না, এটা আমরা প্রত্যাহার চাই। এবং আমাদের সকল ধরনের লেনদেন স্বাভাবিক চাই, অন্যান্য ব্যাংকের মতো। এবং মেয়াদ শেষে আমাদের এফডি, ডিপিএস, এমটিডিআর সহ ব্যবসায়িক যত ধরনের লেনদেন আছে, ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো আমরা সচল চাই। এটা ছিল আমাদের যৌক্তিক দাবি। এবং এই দাবিটা চাইতে গিয়ে আমরা গত 5ই মার্চে আমরা জলকামানের সম্মুখীন হয়েছিলাম এবং আমাদের অনেক ভাই বোনেরা আহত হয়েছে এবং এই গরম পানির কারণে গা ঝলসে গিয়েছে। এবং আপনারা জানেন যে ওই সময় আমাদের 2টা ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাদেরকে অন্যায়ভাবে হ্যান্ডকাপ পরিয়ে, মানে এমনভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয় তাতে মনে হচ্ছে যে তারা এখানে হচ্ছে আসামি, তারা দুষ্কৃতকারী। তো এই ধরনের এই ধরনের ব্যবহার আসলে বর্তমানে 24-এর আন্দোলনের পরে, দেশের এই স্বাধীনতার পরে, নতুন স্বাধীনতার পরে, 26শে জুলাইয়ের পরে আমরা কখনোই পুলিশ প্রশাসনের কাছ থেকে আশা করিনি। ওনাদেরকে যখন বলা হয় যে আপনারা কেন এই ধরনের কর্মকাণ্ড করছেন বা আমাদের কেন বাধা দিচ্ছেন, এটা তো আমাদের যৌক্তিক দাবি, এটা আমাদের ন্যায়ের দাবি, তখন ওরা বলে যে আমাদের ওপর থেকে যেটা অর্ডার করা হয়েছে সেই অর্ডার মোতাবেকই আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এখানে আমরা চাকরি করি, আমরা সার্ভিস হোল্ডার, আমাদেরকে যা ওপর থেকে হুকুম করা হবে সেটাই করা হবে। পরবর্তীতে ডিসি মহোদয় আমাদের সামনে আসেন, উনি বলেন যে উনি গভর্নর মহোদয়ের সাথে আমাদেরকে মিট করিয়ে দেবেন, বাট উনি সেটাতে ব্যর্থ হন এবং গভর্নর মহোদয় আমাদের সাথে দেখা করার অসম্মতি জ্ঞাপন করেন। বাট আজকের কর্মসূচি হচ্ছে আমরা সেটার প্রতিবাদে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে একটা স্মারকলিপি দিয়েছি, যেখানে আমাদের এই দাবিগুলো আছে যে আমরা হেয়ার কাট বাতিল চাই, আমরা সকল লেনদেন স্বাভাবিক চাই এবং আমাদের সব ধরনের এফডিআর, ডিপিএস যদি ম্যাচিউর হয়ে যায় এটা যেন আমরা স্বাধীনভাবে তুলে নিতে পারি। আমরা জানি যে এই টাকা আমরা একবারে পাবো না, আমরা সেটা চাওয়া আমাদের না, কিন্তু লেনদেন স্বাভাবিক হলে ব্যাংকের আস্থা ফিরে আসবে, ব্যাংকের প্রতি মানুষের ভরসা তৈরি হবে এবং ব্যাংক তখন সচলভাবে সামনে ফরওয়ার্ড করতে পারবে। আপনারা যদি মনে করেন যে আমাদের 75 লক্ষ গ্রাহকের টাকা আটকিয়ে রেখে এই 5টা ব্যাংকে আবার আগের মতো দাঁড় করাবেন, এটা ইম্পসিবল, এটা অসম্ভব, এটা অবাস্তব। আজকে প্রধানমন্ত্রীর কাছে স্মারক দিয়েছেন আপনারা, থেকে কোনো ফিডব্যাক পেয়েছেন? আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারক দিয়েছি। ওনারা জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যেদিন এখানে অফিস করবে, সম্ভবত উনি বুধবার বা শনিবার এখানে অফিস করেন, সেদিন ওরা এই স্মারকলিপিটা ওনার বরাবর প্রেরণ করবেন, ওনার বরাবর এটা পৌঁছাবেন এবং এটা পেলে উনি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের প্রতি সদয় হন তাহলে হয়তো আমাদের বিষয়ে কোনো ডিসিশন নেবে। বাট আমরা আশা করি, আমরা চাই, এটা আমাদের প্রাণের দাবি যে উনি আমাদের এই যৌক্তিক দাবিটা সদয় দৃষ্টিতে দেখে আমাদের জন্য সুন্দর একটা সমাধান দিবেন, যাতে আমরা আমাদের ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে এই 3 কোটি 3.5 কোটি পরিবার সুন্দরভাবে ঈদ করতে পারি এবং সামনে সম্মুখীন হতে পারি এবং ওনাকে দেশ চালাতে সুন্দর সহযোগিতা করতে পারি। আপনারা বলছিলেন যে 76 লক্ষ গ্রাহক আপনাদের এই যে মানে আর্থিকভাবে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা ভুক্তভোগী, এটাতে আসলে কত টাকার ক্ষতির মধ্যে আপনারা আছেন? এখানে সব মিলে যেটা অ্যাসেস করা হয়েছে, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে জানতে পেরেছি যে 1,42,000 কোটি টাকা আটকিয়ে রয়েছে। এটা হচ্ছে আমাদের গ্রাহকদের আমানত। এই আমানতের টাকা আটকিয়ে রেখে ওনারা এখন বিভিন্ন ধরনের আইন প্রণয়ন ক্রিয়েট করেছেন, বিগত গভর্নর থেকে শুরু করে এখন অবধি। তো সেই আইন এবং কালো আইনের মাধ্যমে আমরা সবাই এখন একদম কোণঠাসা হয়ে গেছি এবং আমাদের এখন কোনো কিছু করার অপশন নাই। আর আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলি, মধ্যবিত্ত পরিবারে বসবাস করি, আমরা না পারি কারো কাছে চাইতে, না পারি কারো কাছে হাত পাতি। ফলে আমরা এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়ে গেছি, আবার আমরা রাজপথে নামতেও লজ্জা পাই।
যার কারণে হয়তো আপনারা দেখতে পারেন যে আমাদের লোকজনের সমাগম কম হয়। বাট এই ধৈর্যের বাঁধ যদি একবার ভেঙে যায় তাহলে কিন্তু আর আপনি কখনোই কাউকে ঘরে বসে রাখতে পারবেন না। একদম আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের এই বিষয়টা মানবিক দৃষ্টিতে দেখে জনগণের স্বার্থে এবং আমাদের যারা ভুক্তভোগী আমানতকারী আছি এবং দেশের স্বার্থে হেয়ার কাটকে বাতিল করে সকল লেনদেন স্বাভাবিক করে সামনের দিকে এই ব্যাংকগুলোকে যেন সুন্দরভাবে চলতে পারে তার একটা দৃষ্টান্ত প্রতিস্থাপন করা। নতুন গভর্নর নিযুক্ত হওয়ার পর তার সাথে কি আপনারা কোনো ধরনের যোগাযোগ করেছেন কিনা? রাইট, আমরা গত দিনে নতুন গভর্নর মহোদয়ের কাছে গিয়েছি। গতদিনে আমরা নতুন গভর্নর মহোদয়ের কাছে গিয়েছিলাম। উনি বলেছেন যে আমি নতুন, আমি এখনো কোনো কিছু বুঝে উঠিনি, আমার পক্ষে এখনো পুরোটা বিষয় অবগত হওয়া সম্ভব হয়নি বিধায় উনি আমাদের সাথে দেখা করতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলেন। বাট পরবর্তীতে আমরা জানতে পারি উনি শুধু আমাদের সাথে দেখা করেননি, বাকি সকল ব্যবসায়ী মহল এবং এভরিবডির সাথে উনি দেখা করিয়েছেন। বাট উনি আমাদেরকে কোনো মূল্যায়নই করেনি। আপনি জানেন যে এই টাকার এগেনস্টে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সকল স্টাফ স্যালারি পায়, ইনক্লুডিং গভর্নর। এটা জনগণের টাকা, জনগণের টাকা দিয়ে কিন্তু তারা পরিচালিত। তারা আজকে আমাদের আমানতের টাকা গচ্ছিত রেখে তারা চলছে, কিন্তু তারা আমাদের সাথে একটু সাক্ষাৎ করবে সেই সময়টা তাদের নাই। তারা আমাদেরকে মূল্যায়ন দিচ্ছে না। আজকে আমরা কোন দেশে বসবাস করি যে আজকে আমরা আমাদের নিজের টাকা পাওয়ার জন্য আজকে রাজপথে দৌড়াচ্ছি, রোজা থাকা অবস্থায় আজকে আমরা এই মা বোনেরা বাইরে এসেছি এবং আজকে আমরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আমাদের কোনো ফিউচার কি, এটার হোপ কি আমরা কেউ জানি না। মাননীয় প্রধানমন্ত্রী এখন অনেক কিছু উন্নয়নের কাজ করছেন, উনি ফ্যামিলি কার্ড দিচ্ছেন, আরো অনেক কিছু করছেন। আমরা ডেফিনেটলি এগুলোকে স্বাগত জানাই, আমরা এনকারেজ করি ওনাকে, উনি খুব ভালো কাজ করছে। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমাদের যে আমানতের টাকাটা আছে এটা কি খুব বড় একটা অ্যামাউন্ট না। উনি চাইলেই কোনো একটা জায়গা থেকে কোনো একটা ফান্ড থেকে অ্যাডজাস্টমেন্ট দিতে পারে। কারণ আমাদের দেশে আপনি জানেন লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি টাকার একদিকে বাজেট পাস হয়, এটা তার কাছে খুবই সামান্য একটা বাজেট। এটা আমাদের প্রাণের দাবি, আমাদের এই চাওয়া, এটা দিলে আল্লাহ ওপর আল্লাহ আছে, আমরা সবাই ওনার জন্য দোয়া করব। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়াউর রহমান ওনারা কেমন ছিলেন এবং তাদের মানসিকতা কেমন ছিল, এবং উনি তারই উত্তরসূরি। এবং আমরা জানি যে উনি আমাদের প্রতি কোনো অন্যায় অবিচার করবেন না। আমাদের এই আজকের প্রেস ব্রিফিং এর পরে আমি আশা করি যে উনি এটা অবগত হবেন এবং উনি আমাদেরকে আমলে নেবেন এবং আমাদের প্রতিনিধিকে অ্যাটলিস্ট 8-10 জন প্রতিনিধিকে ডেকে আমাদের সাথে উনি বিফোর ঈদ আমাদের সাথে ডিসকাস করবেন। এটা আমাদের প্রাণের চাওয়া এবং আশা করি। আর যদি এটা না হয় তাহলে আগামী 7ই এপ্রিল, আবারও বলি আগামী 7ই এপ্রিল আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে লাগাতার কর্মসূচি দেব এবং আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দয়া করে আমাদের লজ্জা ভেঙে দিবেন না, আমাদের ধৈর্যের বাঁধ চ্যুত করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আকুল আবেদন, আমাদের এই আবেদনটি আপনি দেখেন এবং আমাদের ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিয়ে আমাদের এই 75 লক্ষ গ্রাহকের আমানতের টাকাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনি আপনার সর্বাত্মক এবং সুন্দর একটা প্রচেষ্টা তৈরি করে পদক্ষেপ ক্রিয়েট করে আমাদের জন্য আপনি ব্যবস্থা করবেন। ধন্যবাদ। স্মারকলিপিতে আমাদের মূল বিষয় ছিল হেয়ারকাট নামক কালো আইন প্রত্যাহার করা, বাংলাদেশের অন্যান্য তফসিল ব্যাংকের ন্যায় নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের পে অর্ডার সহ সকল প্রকার লেনদেন স্বাভাবিক করা এবং মেয়াদ শেষে চুক্তি মোতাবেক এফডি, ডিপিএস, এমটিডিআর এর টাকা মুনাফা সহ ফেরত দিতে হবে। এটাই ছিল আমাদের স্মারকলিপিতে মূল ভাষ্য। ধন্যবাদ। আটককৃতদের নিয়ে বলতে আজকে আমরা যারা ওই দিন 5ই মার্চ আন্দোলনের সময় আটক হয়েছিল তারা আমাদের পুস্তিকা দিয়ে তাদেরকে আমরা ছাড়িয়েছি। আরেকজন হচ্ছে বানাজউদ্দিন ছিল, উনি আজকে অসুস্থতাজনিত কারণে আসতে পারেনি। তো আমি আমাদের শ্রদ্ধেয় হাসান ভাই বলেছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আমরা ভুক্তভোগী আমানতকারী, আমাদের কষ্টটা যেন মাননীয় প্রধানমন্ত্রী উনি যেন দেখেন, উনি যেন বুঝেন। মেজর জিয়াউর রহমান দেশের সংকটকালে উনি যখন এই জনগণের পাশে দাঁড়িয়েছিলেন, মানবতার মা, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া উত্তরস্বরী হিসাবে জনাব তারেক রহমানের কাছে
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের আকুল আবেদন, আপনি 24 এবং 25 সালে যে মুনাফা ব্যাংক কর্তৃক আমাদেরকে প্রদান করা হয়েছে সেই মুনাফা কর্তন যেন না করে, এবং এই হেয়ার কাট যে কালো আইনটা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক, এটুকু যদি বাতিল করে আর লেনদেনটা স্বাভাবিক করে দেয়, ইনশাআল্লাহ এই ব্যাংক অনেক দ্রুত ঘুরে দাঁড়াবে এবং আমরা যারা আমানতকারী আছি আমরা আবার আমানত রাখবো এবং লেনদেন করব। এবং যে ব্যাংকে আপনারা অর্থ গচ্ছিত রেখেছেন, ওই ব্যাংকগুলো আসলে আপনাদেরকে কি বলছে? আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে যেহেতু ব্যাংকগুলি মার্জ করা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংক নাম করা হয়েছে, তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা যে ডিসিশন দিচ্ছে এক এক ব্যাংক এক এক রকম হয়ে যায়। যেরকম কিছুদিন আগে বলা হয়েছে যে 40% লোন নিতে পারবে, আবার কিছু কিছু ব্যাংক বলতেছে আমরা 20% উপর দিতে পারবো না, ওটা মৌখিক, ওটা লিখিত না। তো সব মিলে আসলে এখানে যে মার্জিং যে প্রসেসটা তারা করেছে, এটার যে ইনফরমেশন গুলো রয়েছে, এইটা হচ্ছে এক এক ব্যাংকে এক এক রকম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বিচলিত হচ্ছি। আসলে 76 লক্ষ গ্রামের মানুষ যারা রয়েছে তারা বিভিন্ন ব্যাংকে যে বিভিন্ন রকম ইনফরমেশন পাচ্ছে। তো আমরা অনুরোধ করব বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর মহোদয়ের কাছে যে আপনি এই ইনফরমেশনগুলো লিখিত আকারে এক করেন এবং প্রত্যেকটা ব্যাংকে যেন একই রুলস একই সিস্টেমের যেন চলে এবং 5টা প্রশাসক যেন একই নিয়মে আগায়। আর হলো আরেকটা বিষয় আমি বলছি, আগামী মানে ঈদের মধ্যে, জাস্ট ঈদের আগে যদি আমাদের এই লেনদেন স্বাভাবিক এবং হেয়ার কাট বাতিল এই দুটা যদি না উইথড্র করে বা প্রত্যাহার না করে, তাহলে আগামী 7ই মার্চ 7ই এপ্রিল সারা বাংলাদেশ থেকে সমস্ত ভুক্তভোগী আমানতকারী বাংলাদেশ ব্যাংকের সামনে ফ্যামিলি সহ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করবে। 7ই এপ্রিল, আগামী 7ই এপ্রিল। আমরা চাই এর আগে যদি সমাধান করে ইনশাল্লাহ আমরা সাধারণ ভুক্তভোগী আমানতকারীগণ রাজপথে নামতে চাই না এবং রাজপথে আমরা আসবো না। আমরা এই ব্যাংকে ঘুরে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করবো এবং সর্বাত্মক সহযোগিতা করবো। আমরা রাজপথের লোক না, আমরা সবাই ভদ্র এবং শিষ্টাচার মেনে চলি।